ছেলেটি এক চামচ বাতাস মুখের কাছে তুলে ফুঁ দিয়ে খাওয়ার ভান করল। সামনে বসে থাকা লোকটি তার অদ্ভুত আচরণ দেখে হেসে ফেলল। লোকটি সামনে রাখা কফি নাড়তে লাগলো, আর ছেলেটিও তার মতো করে সেই কাজ অনুকরণ করতে শুরু করল। সে অনেক দিন ধরে কিছু খায়নি। কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা রিয়াদকে একটি অচেনা শহরে নিয়ে এসেছিল, অথচ তার বাড়ি ছিল ১৬০০ কিলোমিটার দূরের একটি ছোট পাহাড়ি গ্রামে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা পাথর বহন করে ৩ ভাই বোনকে মানুষ করছিলেন। বড় ভাইও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। সেদিন মা বাড়ির বাইরে যাওয়ার পর বড় ভাই চুপি চুপি কাজ খুঁজতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ছোট ভাই রিয়াদও তার পিছু নিল। সে বুক চাপড়ে জানালো সেও কাজে সাহায্য করতে চায়। বড় ভাই বলল তার বয়স খুব কম। তখন সে একটি চেয়ার মাথার উপরে তুলে নিজের শক্তি দেখানোর চেষ্টা করল, কিন্তু তাতেও বড় ভাই রাজি হল না। এরপর সে নিজের দুর্বল শরীর দিয়ে কাঁপতে কাঁপতে একটি সাইকেল তুলল। ছোট ভাইয়ের জেদ দেখে বড় ভাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, কিন্তু তারা কেউই জানত না এই সিদ্ধান্তই তাদের জীবনের গতিপথ বদলে দেবে। বড় ভাই তাকে কাছের একটি রেল স্টেশনে নিয়ে গেল। কাজ খোঁজার কথা বলা হলেও আসলে তারা ট্রেনে অন্যদের ফেলে যাওয়া খাবার খুঁজত। কিন্তু পুরো দিন কেটে গেলেও তারা কিছুই পেল না। ক্লান্ত রিয়াদের চোখে ঘুম নেমে এলো। বড় ভাই তাকে একটি বেঞ্চে শুইয়ে দিল। কিছুক্ষণ পর আরেকটি ট্রেন স্টেশনে ঢুকল। বড় ভাই আবার খাবারের খোঁজে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে বারবার বলে গেল রিয়াদ যেন এখানেই থাকে। সে আরও বলল ফিরে এসে তার জন্য প্রিয় মিষ্টি নিয়ে আসবে। কিন্তু সেই যাওয়াই ছিল শেষ যাওয়া। বড় ভাই আর কখনো ফিরে এলো না। অনেকক্ষণ পরে রিয়াদের ঘুম ভাঙল। সে দেখল পুরো স্টেশন ফাঁকা, আশেপাশে কেউ নেই। শেষ পর্যন্ত সে নিজেই একটি ট্রেনে উঠে পড়ল। অবশেষে ট্রেনটি ধীরে ধীরে থামল, যেন বাঁচার শেষ আশ্রয় পেয়েছে এমন। তাড়াহুড়ো করে সে ট্রেন থেকে নেমে গেল। স্টেশন জুড়ে অসংখ্য মানুষের ভিড়। সে উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে বড় ভাইয়ের নাম ধরে চিৎকার করতে লাগল, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না। সে বুঝতেই পারেনি সে ইতিমধ্যে বাড়ি থেকে ১৬০০ কিলোমিটার দূরে চলে এসেছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে পৌঁছেছে সে। এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই। সে বড়দের কাছে সাহায্য চাইতে চেষ্টা করল, কিন্তু কেউ তার গ্রামের নাম শোনেনি। কেউ তার কথা শোনার জন্যও থামল না। সে বড়দের মতো টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের আঙুলের ওপর ভর করে নিজের গ্রামের নাম বলল। সে বাড়ি ফেরার টিকিট কিনতে চেয়েছিল, কিন্তু এখানে সবাই অন্য ভাষায় কথা বলে। তার কথা কেউই বুঝতে পারল না। লোকজন ভাবল সে হয়তো দুষ্টুমি করছে। কেউ তাকে সাহায্য করল না, বরং তাকে ধাক্কা দিয়ে অপমান করল এবং সেখান থেকে তাড়িয়ে দিল। সে একেবারে একা হয়ে গেল। একসময় একটি পথশিশু মেয়ের পিছু নিতে নিতে সে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে তার মতো আরো অনেক গৃহহীন শিশু বাস করত। কিন্তু রিয়াদ দূর থেকে শুধু তাদের দিকে তাকিয়েই রইল। একজন দয়ালু ছেলে তার অসহায় অবস্থা বুঝতে পারল। সে একটি কার্ডবোর্ড এনে দিল যাতে রিয়াদ বিছানা হিসেবে ব্যবহার করতে পারে। কয়েকদিনের মধ্যে এটিই ছিল তার পাওয়া একমাত্র মানবিক আচরণ। ক্ষুধা আর শীতে কষ্ট পেতে পেতে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই চিৎকার আর সাহায্যের আর্তনাদে তার ঘুম ভেঙে গেল। একদল শিশু পাচারকারী অন্ধকার সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়েছিল। তারা জোর করে গৃহহীন শিশুদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। মুহূর্তের মধ্যেই চারপাশে হাহাকার আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সুযোগ বুঝে রিয়াদ চুপি চুপি পালিয়ে গেল, কিন্তু একজন শক্তিশালী লোক তার পিছু নিল। অনেক কষ্টে সে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে একজন পুলিশকে দেখতে পেল। পুলিশকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দৌড় ধীর করে দিল। কিন্তু পুলিশ তাকে সাহায্য করার কোনো চেষ্টা করল না। তখন রিয়াদ আবার প্রাণপণে দৌড়াতে শুরু করল। পুলিশ অপরাধীদের ধরার জন্য কোনো পদক্ষেপ নিল না, কারণ এমন ঘটনা সেখানে প্রায়ই ঘটত। এ ধরনের ঘটনা সেখানে প্রায় প্রতিদিনই ঘটত, তাই কেউ আর এসব দেখে অবাক হতো না। রিয়াদকে এখন নিজের চেষ্টাতেই বাঁচতে হবে। সে রেল স্টেশন থেকে দৌড়ে বেরিয়ে এলো। দ্রুত গতিতে ছুটে আসা একটি বাসের ধাক্কা থেকে অল্পের জন্য বেঁচে গেল। তারপর একটি অন্ধকার গলির ভেতরে ঢুকে পড়ল। তখনই পিছু নেওয়া লোকটি হাল ছেড়ে দিল। এভাবেই রিয়াদ আরেকটি বড় বিপদ থেকে রক্ষা পেল। পরদিন সকাল হলে সে আবার রেল স্টেশনে ফিরে গেল। নিজের বিছানা হিসেবে ব্যবহার করা কার্ডবোর্ডটি নিয়ে রেল লাইনের পাশে হাঁটতে শুরু করল।
তার ধারণা ছিল যেহেতু সে ট্রেনে করে এখানে এসেছে, তাই রেল লাইন ধরে হাঁটলেই বাড়ি ফিরে যেতে পারবে। একদিন তার সঙ্গে এমন এক মহিলার দেখা হলো যিনি তার ভাষা বুঝতে পারতেন। তিনি রিয়াদের কষ্টের গল্প শুনলেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মহিলা তাকে অনেক দিনের মধ্যে প্রথমবারের মতো পেট ভরে খেতে দিলেন, তাকে গোসলও করালেন। কিন্তু রিয়াদ জানত না মহিলার এই দয়ার পেছনে অন্য উদ্দেশ্য লুকিয়েছিল। সেদিন রাতে মহিলা তাকে বললেন পরদিন একজন লোক আসবে যে তাকে তার পরিবারের খোঁজ পেতে সাহায্য করবে। রিয়াদ তার কথা বিশ্বাস করল। পরদিন সকালে সত্যিই একজন লোক তার বিছানার পাশে এসে দাঁড়ালো। লোকটি খুব মনোযোগ দিয়ে রিয়াদের শরীর পরীক্ষা করতে লাগলো। চলে যাওয়ার আগে সে মহিলাকে বলল রিয়াদই সেই ধরনের ছেলে যাকে সে খুঁজছিল। এই অদ্ভুত আচরণ সঙ্গে সঙ্গে রিয়াদের মনে সন্দেহ জাগালো। সুযোগ পেয়ে সে চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। এভাবেই সে আবারও শিশু পাচারকারীদের হাত থেকে বেঁচে গেল এবং বিক্রি হয়ে যাওয়ার ভয়াবহ পরিণতি এড়াতে সক্ষম হল। এরপর শুরু হলো তার দীর্ঘ 2 মাসের ভবঘুরে জীবন। একদিন একটি কফি শপে বসে থাকা একজন লোক তাকে দেখতে পেল। লোকটি তার প্রতি দয়া দেখিয়ে তাকে থানায় নিয়ে গেল। কিন্তু রিয়াদ বাংলা ভাষা বলতে পারত না। সে কেবল কষ্ট করে নিজের নাম এবং গ্রামের নাম বলতে পারল। দেশ এত বড় ছিল যে পুলিশ কখনোই সেই গ্রামের নাম শোনেনি। তাই তারা প্রথমে রিয়াদের খোঁজে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করল। এরপর আপাতত তাকে একটি শিশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সেই জায়গাটিও মোটেও স্বর্গের মতো ছিল না। ভাগ্যবান শিশুদের কোনো ভালো পরিবার দত্তক নিয়ে যেত, আর দুর্ভাগাদের সারা জীবন সেখানেই কাটাতে হতো। এমনকি কিছু শিশুকে রাতে বাইরে নিয়ে যাওয়া হতো, যাতে কিছু বিকৃত মানসিকতার মানুষের চাহিদা পূরণ করা যায়। ভোর হওয়ার আগেই তাদের আবার আশ্রয় কেন্দ্রে ফিরিয়ে আনা হতো। তবে এই ভয় আর অনিশ্চয়তার দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। একদিন স্বেচ্ছাসেবী শিউলি ম্যাডাম রিয়াদকে জানালেন পুলিশ দেশের সব বড় পত্রিকায় তার খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু এখন পর্যন্ত তার পরিবারের কাছ থেকে কোনো উত্তর আসেনি। তবে অস্ট্রেলিয়ার একটি দয়ালু দম্পতি তাকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়ার নাম রিয়াদ আগে কখনো শোনেনি। শিউলি ম্যাডাম তাকে বললেন জায়গাটি যেন স্বর্গের মতো সুন্দর। তবুও রিয়াদের মনে কোনো আনন্দ এলো না। সে শুধু নিজের মায়ের কাছে ফিরে যেতে চেয়েছিল। যাওয়ার আগে সে খুব সাবধানে শিউলি ম্যাডামের কাছে জানতে চাইল সত্যিই কি তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। যখন সে নিশ্চিত উত্তর পেল, তখন অবশেষে বাস্তবতা মেনে নিল। সে সিদ্ধান্ত নিল শান্ত মনে অস্ট্রেলিয়া চলে যাবে। তার নতুন বাবা মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তারা আন্তরিকভাবে রিয়াদকে নিজেদের পরিবারে স্বাগত জানালেন। সেখানে তার জন্য ছিল প্রচুর সুস্বাদু খাবার, ছিল নিজের একটি সুন্দর ঘরও। আগের কষ্টের জীবনের তুলনায় এই জীবন যেন সত্যিই স্বর্গের মতো ছিল। তার নতুন বাবা মা তাকে নিয়ে সমুদ্রে নৌকা ভ্রমণে যেতেন। তারা তার সঙ্গে ক্রিকেটও খেলতেন। তারা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। রিয়াদও জীবনে প্রথমবারের মতো সত্যিকারের সুখ অনুভব করতে শুরু করল। কিন্তু সেই সুন্দর জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগলো আরেকটি ছেলের আগমনের পর। দম্পতি আরও একটি ছেলে দত্তক নিলেন, যার নাম ছিল নিলয়। আগের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কারণে নিলয় গুরুতর মানসিক সমস্যায় ভুগছিল। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারত না। এ কারণে নতুন বাবা মাকে অনেক মানসিক কষ্ট সহ্য করতে হতো। রিয়াদ ছিল খুবই বুঝদার। যখনই সে দেখত তার নতুন মা কষ্ট পাচ্ছেন, তখনই তার পাশে গিয়ে দাঁড়াতো। সে মায়ের চোখের জল মুছে দিত এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 20 বছর। এক সময়ের ছোট্ট পথশিশুটি এখন সুদর্শন ও আত্মবিশ্বাসী এক যুবকে পরিণত হয়েছে। কিন্তু একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে তার শান্ত জীবন আবারও অস্থির হয়ে উঠল। এক ভারতীয় বন্ধুর বাড়িতে সে হঠাৎ তার শৈশবের প্রিয় মিষ্টিটি দেখতে পেল। সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই তার পুরনো স্মৃতিগুলো জাগিয়ে তুলল। তার মনে পড়ে গেল হারিয়ে যাওয়ার আগে বড় ভাই তাকে সেই মিষ্টি এনে দেওয়ার কথা বলেছিল। তখন সে বুঝতে পারল সে কখনোই নিজের অতীতকে পুরোপুরি ভুলতে পারেনি। সামান্য কোনো স্মৃতিচিহ্ন তাকে তার জন্মভূমির কথা মনে করিয়ে দেয়। তার মনে হতে লাগলো হয়তো তার পরিবার এখনও তার ফিরে আসার অপেক্ষায় আছে। তাই সে গোপনে নিজের গ্রামের অবস্থান খুঁজে বের করার চেষ্টা শুরু করল। সে পুরনো ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ নিয়ে গবেষণা করতে লাগল। তারপর সে হিসাব করতে শুরু করল সেদিন ট্রেনে কতক্ষণ ভ্রমণ করেছিল। অনেক হিসাব নিকাশ করে রিয়াদ বুঝতে পারল ছোটবেলায় সে বাড়ি থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে চলে গিয়েছিল।
তাই সে যে রেল স্টেশনে নেমেছিল সেই জায়গাকে কেন্দ্র ধরে চারপাশের ১,৬০০ কিলোমিটার এলাকার মধ্যে নিজের গ্রামের অবস্থান খুঁজতে শুরু করল। কিন্তু এই পদ্ধতিতে অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো ফল পেল না। বাড়ি ফিরে সে দেখল ছোট ভাই নিলয়ের মানসিক সমস্যা আরও বেড়ে গেছে, আর তার নতুন মাও ধীরে ধীরে বিষণ্ণ হয়ে পড়ছেন। তখন রিয়াদ নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখা অপরাধবোধের কথা প্রকাশ করল। সে বলল তার খুব খারাপ লাগে যে তার জন্য এবং নিলয়ের জন্য তাদের নতুন মা নিজের সন্তান জন্ম দিতে পারেননি। মনে মনে সে সব সময় এই অপরাধবোধ বয়ে বেড়াত, কারণ সে বিশ্বাস করত তাদের দুজনকে দত্তক নেওয়ার কারণে হয়তো তাদের নতুন মায়ের জীবনে অনেক কিছু বদলে গেছে। কিন্তু নতুন মায়ের উত্তর তাকে গভীরভাবে নাড়া দিল। তিনি বললেন তিনি সন্তান জন্ম দিতে অক্ষম নন, তিনি শুধু নিজের ইচ্ছায় শিশুদের দত্তক নিতে চেয়েছিলেন। তিনি আবারও বললেন তার সন্তান জন্ম দেওয়ার কোনো সমস্যা ছিল না। এই কথাগুলো শুনে রিয়াদ ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ল। নতুন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তাকে ভেতর থেকে কষ্ট দিতে লাগল। এরপর সে নিজের জন্মভূমি খুঁজে বের করার ব্যাপারে আর অতটা জেদ ধরে থাকল না। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন কম্পিউটারে এলোমেলোভাবে মানচিত্র দেখতে দেখতে হঠাৎ তার চোখে একটি পরিচিত জায়গা পড়ল। মুহূর্তের মধ্যেই শৈশবের অসংখ্য স্মৃতি তার মনে ভেসে উঠল। এটাই ছিল সেই জায়গা যেখানে সে ছোটবেলায় প্রতিদিন দৌড়ে বেড়াত। সে আশেপাশের এলাকা আরও মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। কিছুক্ষণ পর সে কাছের একটি রেল স্টেশন খুঁজে পেল। সেখানে আগের মতোই একটি উঁচু পানির টাওয়ার দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে সে বুঝে গেল এটাই সেই রেল স্টেশন যেখানে সে হারিয়ে গিয়েছিল। একের পর এক পরিচিত দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। সে স্মৃতির নদী পার হয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। তারপর একটি জঙ্গলের অবস্থানও খুঁজে পেল। সবশেষে সে দেখতে পেল তার জন্মভূমির ছোট্ট গ্রামটি। তখন সে বুঝতে পারল ছোটবেলায় সে নিজের গ্রামের না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন। ভিডিওটির পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।